প্রিয় দর্শক, আপনাদের সবাইকে মাঘ মাসের শীতের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। যদিও নগর জীবনে শীতের দেখা মেলা ভার, তবে গত 2 দিন ধরে বেশ শীত পড়ছে এবং সামহাউ আমাদের শৈশবের সেই শীতের কথা মনে করিয়ে দিচ্ছে। ঘটনাক্রমে আমরা দুজনই গ্রামের মানুষ এবং বিশেষ করে উত্তর ও দক্ষিণবঙ্গের, যেখানে শীতকে আলাদাভাবে উদযাপন করার অসংখ্য উপকরণ রয়েছে, তেমন প্রেক্ষাপট থেকে আমরা আসায় এই শীতের আবহে অনেক কিছুই মনে পড়ছে। বিশেষত তখন মুরব্বীরা বলতেন যে মাঘের শীতে বাঘ কাঁদে। আমরা ছোটবেলা বাঘ দেখিনি, তবে আমাদের পূর্বপুরুষরা নাকি বাঘ দেখেছেন গ্রাম অঞ্চলে এবং শীতের দিনে তারা কাঁদতো, যেটা গ্রামের মানুষ শুনতে পেত। সেখান থেকেই প্রবাদটির উদ্ভব। তো আজকে আমরা না হয় ক্ষণিকের জন্য ফিরে যাই সেই শৈশবের শীতকালে এবং বর্তমান সময়ের সাথে তুলনামূলক কিছু চিত্র বিভিন্ন অঞ্চলের এবং দেশ বিদেশের অভিজ্ঞতা মিলিয়ে আমরা আলাপ করতে চেষ্টা করব। তো আমিনুর ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের শীতময় সন্ধ্যায়। স্বাগত হামিদ ভাই, আপনাকেও স্বাগত। আসলে মানে বিষয়বস্তুর নির্বাচন সাধারণ হয়েছে, কারণ এই মুহূর্তে উত্তরবঙ্গ সহ বাংলাদেশে একটি শৈত্যপ্রবাহ চলছে এবং টেম্পারেচার কোথাও কোথাও 13 ডিগ্রি 14 ডিগ্রি নর্থে। আচ্ছা, আপনার শৈশবে, স্পেশালি আপনার এলাকায় তো মাঝে মধ্যে প্রচন্ড শীত পড়ে, চুয়াডাঙ্গায় টেম্পারেচার খুব ফল করত। আমরা ছোটবেলা শুনতাম আমাদের বাড়ির কাছে ঈশ্বরদী টেম্পারেচার খুব ফল করত এবং আমার মনে পড়ে যে প্রাইমারি স্কুলে পড়াকালে আমরা শুনেছিলাম যে ঈশ্বরদীতে টেম্পারেচার 3 ডিগ্রিতে নেমেছে, যেটা ওই সময় রেকর্ড ছিল। এটা শোনা কথা। যাই হোক, আপনার অঞ্চলে শৈশবে কেমন শীতের তীব্রতা থাকতো? অনেক। আমরা শৈশবে কিন্তু আমরা যখন ছোটকালে তখন শীতেরও 2 রকম বিষয় ছিল, কিন্তু সেটা হলো ডিউরেশন অফ উইন্টার সিজন কিন্তু অনেক লম্বা ছিল। এখন তো ডিউরেশনটা ছোট হয়ে গেছে এবং 6টা ঋতুকে তখন উপভোগ করা যেত, বোঝা যেত 6টা ঋতু এসেছে। তখন শীত খুব তীব্র ছিল, শীতের মানে পরিসরটা অনেক লম্বা ছিল। এই দুটি খুব গুরুত্বপূর্ণ। আরেকটি হলো যে গ্রামীণ জীবনে এখন যে ধরনের জীবনযাপন, তখন কিন্তু এমন জীবনযাপন ছিল না। যেহেতু আমি যশোর এলাকার, আমাদের ওখানে তো মাটির ঘর বাড়ি, উপরে খড়ের চাল, এটা বেশি ছিল তখন। এখন তো সব পাকা বাড়ি হয়ে গেছে। ফলে বাচ্চাদের মধ্যে, এবং আরো একটা জিনিস দেখা যেত যে গ্রামের অধিকাংশ পরিবারই ওই যে নিম্ন মধ্যবিত্ত বা দরিদ্র পরিবার ছিল সে সময়। ফলে বাচ্চাদের সাফারিংসটা অনেকখানি ছিল, কিন্তু একেবারে সন্ধ্যাবেলা ঘরে ঢুকে যাওয়া, আবার সকালে উঠে ওই যে যেভাবে সূর্যের তাপ নেওয়া, অথবা নিজেরা সবাই দল বেঁধে আগুন করে খুব সকালে, বাচ্চাদের যে মানে তার মধ্যে হয়তো একটা কমন ইস্যুস কাজ করতো যে সব বাচ্চারা এক জায়গায় হয়ে আগুন পোহাচ্ছে। তো ফলে ছোটকালে শীত উপভোগ করা যেমন গেছে, এটা ঠিক যে শীতের কষ্টও মানুষজন পেয়েছে। তখন কিন্তু খুব কম ফ্যামিলি, ওয়েল অফ ফ্যামিলি, যারা হয়তো একেবারে গায়ে শাল দিয়ে বসে আছে বা চাদর জড়িয়ে বসে আছে এমন। আর কৃষি প্রধান এরিয়া, যত শীত হোক আপনাকে তো মাঠে যেতে হচ্ছে। রাইট। তারপরেও জীবনযাপনের কিছু ধরনেরও ব্যাপার ছিল, যেমন আজকাল কিন্তু আমরা শহরে ইজিলি মোজা পরতে পারি, জুতা পরতে পারি। তখন তো এই কালচার গুলো ছিল না। তখন তো জ্যাকেট এসছে, এখন তো গ্রামেও সব জ্যাকেট পরছে, প্যান্ট পরে। এখন ইয়াং ছেলেদের তো লুঙ্গি পরে না। তো ফলে আচ্ছা, মোটের উপর যদি আপনাকে তুলনা করতে বলি, তাহলে গ্রীষ্মকাল বেশি গ্রামে উপভোগ্য ছিল নাকি শীতকাল? দুটো দু রকমের স্বাদ। কারণ আপনি গ্রীষ্মকাল না পেলে তো আবার ওই পাকা ফল পাচ্ছেন না,
রাইট। মানে আম পাচ্ছেন না, কাঁঠাল পাচ্ছেন না, এগুলো পাচ্ছেন না। কারণ ভাদর মাসে তাল পাকে বলাই হয় যে জি। হাইলি টেম্পারেচার, কিন্তু আপনার তো তালের পিঠা খেতে হবে। হুম, হুম, সো সেটাও একটা ব্যাপার ছিল। হুম। আমার মনে হয়েছে যে শীতকালে খুব অত উপভোগ করবার সুযোগটা কম ছিল। হ্যাঁ, শীতে কি হতো? শীতে যারা ওয়েল অফ ফ্যামিলি গ্রামীণ জীবনেই পিঠার একটা ব্যাপার ছিল। জি, আর জি, জানেন আমি যশোর অঞ্চলের যেহেতু মানে খেজুর গাছ, টাটা এবং জি। হ্যাঁ, এবং এই যে অসাধারণ একটা দৃশ্য আপনি দিতে হুম, পেরেছেন হুম। এবং খেজুর গাছের সাথে কিন্তু ওই শীতের ৪ মাসের বা ৩ মাসের একটা আ একটা তখনও বাণিজ্যিক সম্পর্ক আসে নাই। খুব একটা জি। গুড় বা পাটালি বাইরে বিক্রি হতো না। হুম, হুম। কিন্তু মানুষরা নিজেরা কনজিউম করতো এবং গ্রামীণ জীবনে খেজুর গাছ কাটা, এটাকে পালা বলতো। এই জি, কাটাকে কেন্দ্র করে একটা মানুষের মধ্যে আ বাড়তি আয়োজন লক্ষ্য করা যেত। জি, আপনাকে কুমোর বাড়ি থেকে ওই ভাড় আনতে হবে ওই খেজুর গাছে জি। ঝোলানোর জন্যে। হুম, হুম। যিনি খেজুর গাছ কাটেন এই কাজটা কিন্তু সবাই করতে পারে না। রাইট। গ্রামে খুব স্বল্প সংখ্যক পুরুষ ছিলেন যারা খেজুর গাছে উঠে ওইভাবে খেজুর হুম, গাছ কাটতেন। এই যে হুম, দৃশ্যটি হুম। দিয়েছেন, এই যে ওটাকে নলি বলতো। জি। অর্থাৎ প্রস্তুতি কিন্তু অনেক আগে থেকে শুরু হতো। আপনাকে হুম, হুম, বাঁশ কাটতে হবে, নলি বানাতে হবে। সেই নলি হুম, ওই যে গাছে আ একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে সেট করবে। সেখান থেকে জি। রস আসবে। হুম, সেই রস জাল দিয়ে তারপরে না আ মানে গুড় হবে, পাটালি হবে। তো ফলে পুরো বিষয়টার মধ্যে খুব একটা সায়েন্টিফিক বিষয় ছিল কিন্তু তখনও ওইসব মানুষজন কুয়াশা কেমন হলে রস কেমন হবে, হুম? জি। শীত শীত কেমন হলে রস কেমন হবে এবং কোন রসের গুড় ভালো হবে সেটি হুম, হুম। নির্ভর করছে কিন্তু শীতের উপরে। হ্যাঁ, শীত কেমন আপনার হলে রস আপনার অঞ্চলের খেজুরের গুড় তো বিখ্যাত। দেশের হ্যাঁ, সবচেয়ে ভালো গুড় আপনাদের অঞ্চলে হয়। তো হ্যাঁ, এর কোনো সিক্রেট আছে কিনা? এখন এটা তুলনামূলক তো আর ওইভাবে আমি একেবারে ওইভাবে দেখি নাই। তবে হয়তো একটু ঘুরতে ফিরতে অন্য জায়গায় গেলে যেটা বোঝা যায়। হুম, হুম। সিক্রেট বলতে এখন কিন্তু খেজুর গাছ কাটাটা আর ওই কমন নেই। একটা বলি। এখন এটা জি। একটা ব্যবসা মতো হয়ে গেছে। অর্থাৎ উম ৮০ র দশকে যখন সেচ ব্যবস্থা আসলো শ্যালো, হুম, অর্থাৎ হুম। ইরি ধানের চাষ আসলো। এই জি। ইরি ধানের চাষ ব্যাপক হওয়ার ফলে এই যে জমির উভয় দিকে যে পানি জমে থাকে, পানি হুম, জমিয়ে হুম। রাখা ইরি ধানে, এর ফলে কিন্তু খেজুর গাছ নষ্ট হয়েছে। খেজুর গাছ আচ্ছা। মারা গেছে। হুম, নাল কেটে, কেটে একবার চিকন করে ফেলা, তারপরে সেই শিকড় বেরিয়ে যায়। তো আর খেজুর গাছ কিন্তু একদম পুরো একেবারে নষ্ট হয়েছে কিন্তু খেজুর গাছ সেই সময়। আর আর তাছাড়া তো মাটির রাস্তাও কমে গেছে। এখন সব পিচ ঢালা রাস্তা। হ্যাঁ, পিচ ঢালা রাস্তা। না মাঠের মধ্যে যেটা ঘটতো যে গ্রামের পাশে ফুটবল মাঠে আপনি দাঁড়ালে যখন অন্য গ্রামের দিকে তাকাতেন, আমাদের অঞ্চলের কথা হুম, বলি। হুম, আপনার হুম। চোখ কিন্তু অন্য গ্রামে যেত না। মানে ওকে। আপনার চোখ একেবারে আটকে যেত। মনে হবে যে মাঠে খেজুর গাছের দেয়াল আছে। আপনি হুম, হুম। আরেকটা গ্রাম দেখতে পাবেন না। এটা আমার খুব মনে আছে। ফুটবল মাঠের পাশে আচ্ছা। দাঁড়ালে পূর্ব দিকে যখন তাকানো হতো আরেকটি গ্রাম, তো মাঝখানে হুম, একটা খেজুরের দেওয়াল খেজুর গাছের। এখন কিন্তু ওই খেজুর গাছ কমে গিয়েছে। কিন্তু ঘটেছে কি এখন কনসেনট্রেটেড মানে প্লান্টিং হয়েছে খেজুর গাছ। ওকে। ওই সেইখানে দেখা যায় যে কমার্শিয়ালি এখন খেজুর গাছ চাষ হয়। এখন তো ঢাকাতেও আপনি যশোরের খেজুরের রস পাবেন। ওটা হুম, হুম, ফ্রিজিং অবস্থায় পাওয়া যায়। আমি যেখানে বসবাস করি আমার পাশেও আছে। তারপরে তো হুম, গুড় পাওয়া যায়। এগুলো অনেক দামও বৈকি। তো তখন এগুলো হুম, একেবারেই ছিল যেটা বলে যে আপনার সাধারণের অ্যাক্সেস এগুলোই ছিল। হুম। খেজুরের রস চুরি হওয়া এটা কিন্তু খুব কমন ফ্যাক্ট ছিল। হ্যাঁ, দুষ্টু হ্যাঁ। ছেলেদের দল বেঁধে আমারও রাতে স্মৃতি আছে। হুম, দুষ্টু ছেলেরা দল বেঁধে জ্যোৎস্না রাতে খেজুরের রস করে খাওয়া তার এক মানে নৈসর্গিক মজা আছে আরকি। ওই নৈতিকতায় বাধা থাকলেও সেটা সেটা ছিল। হুম। তবে এই প্রজন্মের যেসব ছেলে গ্রামে আছে তারাও খুব একটা জানে না যে আসলে খেজুর শিল্পটা কি? এটা তো একটা খেজুর শিল্প। জি, জি। এটি খেজুর শিল্পই তখন ছিল। খেজুরকে কেন্দ্র করে, খেজুর গাছকে কেন্দ্র করে রস তার যে প্রস্তুতি, হ্যাঁ, এই যে এই ভাইজান যে খুব সকালে আসছেন এটা কাঁধে করে, হুম, হুম। অত ঠান্ডার মধ্যেও, হ্যাঁ, তখন রাইট। তো দেখা গেছে যে এমন বাঁক কাঁধে থাকতো যে বাঁকের ২ হুম, দিকে এদিকে ২০ টা ভাড় ওদিকে ২০ টা ভাড় এবং সেখানে হুম। ব্যালেন্স করে সেই যিনি আনতেন উনি
আহ, একটা দুলকি চালে আসতেন, এটা তো একটা রাইট। খুব আহ, বড় হুম বিষয়। হ্যাঁ, ছোটকালে আজকের মতো ব্যাপক আমি জানি না যে ওরকম প্রস্তুতি ছিল কিনা শীত আসবে, তার জন্য হুম আলাদা হুম হুম কাপড় চোপড় এটা ওটা, এটা বাড়ি থেকেই হতো। এবং আমার কখনো মনে পড়ে না যে আমরা হয়তো বায়না করে বলেছি মানে বাবা মাকে জি। বা পরিবারের অন্যদেরকে আর কি, বড় হুম ভাইকে হুম অথবা নানা নানিকে যে আমার এ লাগবে ও লাগবে তা লাগবে, এগুলো আমার ক্ষেত্রে বা আমাদের ক্ষেত্রে খুব একটা ঘটে নাই। সেটা ওকে। এরকম। ওটা যা হতো হতো, মানে আপনার ফ্যামিলি থেকে যেটা আসবে, তখন যদি আপনি তখন একটা জাম্পার বলে একটা ব্যাপার ছিল। হ্যাঁ, তো জাম্পার। ওই সবে একটা যদি আপনি লাল পেতেন, হ্যাঁ, হুম, রাইট। হ্যাঁ, লাল যদি একটা জাম্পার পেতেন তো তো তখন তো আপনি হুম। হিরো এবং তখন কৈশোরে। কিন্তু, হ্যাঁ তখন কিন্তু এই শীতের সময় হাটে সেকেন্ড হ্যান্ড, অর্থাৎ হুম। বিদেশি বিদেশি সেকেন্ড হ্যান্ড গরম কাপড়। হ্যাঁ সেকেন্ড হ্যান্ড আসা শুরু হয়েছে আপনাদের শৈশবে, হয়েছে আমাদের সময় না। হ্যাঁ, আমরা পেয়েছি, হ্যাঁ, আমরা পেয়েছি। এবং আপনি ৮০ ওগুলো, দশকে পাবেন। ওগুলোর দাম অনেক কম থাকতো তুলনামূলকভাবে। অনেক কম থাকতো এবং অনেক ভালো জিনিস। হ্যাঁ, বেছে, বেছে নিলে অনেক ভালো জিনিস পাওয়া যেত। মানে আ বিদেশে যেগুলো পরিত্যক্ত হ্যাঁ, সেইগুলো তখন এইভাবে মানুষ রাখা অত হতো। জানতো না, জানতো যে সেকেন্ড হ্যান্ড এসছে বাইরে থেকে। রাইট, রাইট। এগুলো লেস ইউজড। এবং কিছু, কিছু হুম, আসতো আগে ইউজডই না সেগুলো। জি, ওকে। তাহলে শীতের সময় উল্লেখযোগ্য ছিল কি পিঠা? হ্যাঁ, পিঠা তো বটেই। শীতের সময় খুব আ গুরুত্বপূর্ণ বিষয়। এটা পিঠা এইরকম কেন্দ্রিক। পিঠা? এই পিঠাটা ছিল। কিন্তু হুম, রসের পিঠাটা আমাদের অঞ্চলে বেশি প্রচলন ছিল। এটা যশোর অঞ্চলে এটাকে আঁকশ হ্যাঁ, আঁকশে পিঠা বলে আমাদের অঞ্চলে। আচ্ছা, রসের মধ্যে যে ভেজানো হয় দুধ দিয়ে। হুম, দুধ এইরকম? ছাড়া এটি এই পিঠাটাই। যেটি আচ্ছা, এখন আপনি দেখবেন যে শহরে পাওয়া যায়। হুম, হুম, কিন্তু তার তৈরি, তার বিন্যাস, তার পরিবেশনার মধ্যে এখন আগের সেই আর বর্তমানের এটার মধ্যে মিল নাই। রাইট। হ্যাঁ, তো এই মানে কারণে এই প্রজন্ম জানেই না হয়তো যে আসলে এই বিষয়গুলির সাথে খেজুরের রসের একটা সম্পর্ক আছে। রাইট। এখন এখন অধিকাংশই আর্টিফিশিয়াল। হ্যাঁ, আর্টিফিশিয়াল হয়ে গেছে। কারণ এখন আর্টিফিশিয়াল এবং এবং জেনে অবাক হবেন যে কিভাবে সময় পাল্টে যায়। আমাদের এলাকায় তো প্রচুর আখ হতো। খুবই নাটোরে স্বাভাবিক। আপনার আপনি অঞ্চল তো জানেন বিখ্যাত। যে হ্যাঁ, আপনার হ্যাঁ, সবচেয়ে প্রাচীন সুগার মিলটা আমাদের এলাকায় ছিল নর্থ বেঙ্গল, যেটা সুগার, গোপালপুরে। হ্যাঁ, হ্যাঁ, নর্থ বেঙ্গল সুগার। নর্থ বেঙ্গল সুগার মিল। তারপরে আমাদের ছোটবেলা হলো নাটোর সুগার মিল। হ্যাঁ, আমার মনে আছে যে আমি ক্লাস 6 এ পড়াকালে প্রথম নাটোর সুগার মিল দেখতে যাই। তখন কয়েক বছর হলো প্রোডাকশন শুরু হয়েছে এরকম। হুম। তো আমাদের এলাকায় প্রচুর আখ হতো। তো সবগুলো সুগার মিলে দিত না। আর্লি সিজনে এই কাঁসার, ওরা বলতো কাঁসার মিল, আসলে ক্রাশার। তো সেই মিলে আখের রস বের করে তারপরে গুড় তৈরি করা হতো। এবং এই গুড়ের হিউজ মানে আড়ত ছিল নাটোর রেল স্টেশনের পশ্চিম পাশে। হ্যাঁ, ব্যাপক আয়োজন। হ্যাঁ, মানে ব্যাপক গুড় সকালে মানে কেনা বেচা আখের হতো। গুড়, আখের পাটালি সেগুলোর ব্যাপক একটা রাইট। আ মজা আপনা ছিল। আপ হ্যাঁ, আপনার এলাকায় যেমন খেজুরের ছিল, আমাদের এলাকায় আখের ছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমাদের অঞ্চলে আখ চাষ হতো না। যদিও পরবর্তীকালে হুম, কেউ, কেউ করার চেষ্টা করছিল। কিন্তু ওই যেটা হ্যাঁ, মানে ন্যাচারালি যেখানে যেটা হয় সেটাই বেস্ট। সেটাই দেখা রাইট। গিয়েছে যে আপনাদের ওখানে আমি এবং তো গোপালপুরের উপরে ট্রেনে বহুবার যাতায়াত করেছি। হুম, দেখেছি যে সুগার মিল বন্ধ অবস্থায় এবং পড়ে আছে। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে গুড় ছিল গরিব মানুষের খাবার। কারণ চিনির চিনির চেয়ে দাম অনেক কম থাকতো। তখন তো চিনির অনেক দাম। এইবার, অনেক। হ্যাঁ, এইবার আমি একটা কাজে আড়ানি গেলাম। বাড়ি গিয়ে হুম, আড়ানি গেলাম। তো যাওয়ার পরে আ একটা এরকম মিলে আমি দেখি যে
মোলাসেস, এইগুলো ওরা ইম্পোর্ট করে এইটা নাকি প্রসেস করে তার সাথে চিনি মিক্স করে তারপরে গুড় তৈরি করে। বুঝেন ব্যাপারটা? এখন তো খেজুরের গুড়েও তো চিনি দেওয়া হয়, কারণ খেজুরের গুড়ের যে দাম 500 টাকা এই তো কেজি। কথা, আমি এই তো বলি কথা। যে আমি গত সপ্তাহে যশোরের খেজুরের গুড়ের দাম জিজ্ঞাসা করলাম, বললো যে ওই 1 কেজিরই বক্স প্লাস্টিকের, বললো যে 500 টাকা। গতবার 450 ছিল, এবার 500। তো তা 1 কেজি এখন চিনির দাম কত আপনার? আমি শুনে বিস্মিত হলাম যে চিনি ভেজাল দেয়া হচ্ছে গুড়ে। চিনির দাম অনেক কম, গুড়ের দাম হ্যাঁ, অনেক বেশি। যেটা আমাদের শৈশবে ছিল জাস্ট অপোজিট। হ্যাঁ, আর ওয়েট কম বেশি করতো আর কি। হ্যাঁ, এটার ওয়েট কম বেশি করতো। হ্যাঁ, আমার আমার তো মনে পড়ে যে ওই সময় গুড় সর্বোচ্চ বিক্রি হতো 18 থেকে 20 টাকা সর্বোচ্চ ওই সময়। আর চিনির মিনিমাম তখন কেজি থাকতো 55-60 টাকা, অর্থাৎ 3 গুণ বেশি। হ্যাঁ, এখন সেই জিনিস যখন ভেজাল দিচ্ছে আমি শুনলাম, আমি ভাবলাম যে কিভাবে তেল আর ঘিয়ের পার্থক্য ঘুচে গেছে। হ্যাঁ হ্যাঁ, এখন তো একেবারে, তাই না? এখন তো আপনি অনেক দরিদ্র অথবা নিম্ন আয়ের মানুষ, তার কিন্তু আর খেজুরের গুড়ে অ্যাক্সেস নাই। রাইট। তখন গ্রামে কিন্তু সে যখন সকালে বাঁশবাগানের ভিতরে সারা গ্রামের লোকই তাদের এই রস আনার পরে গুড় প্রসেস করতো, মানে জাল দিত, সেখানে বহু লোকজন থাকতো। তো দরিদ্র লোকজন কিন্তু সেখানে ছোটখাটো কাজ করে ভালো মতো গুড় সে বাড়ি নিয়ে যেতে পারতো উইদাউট এনি পেমেন্ট। তো সেই জিনিসটা এখন একেবারে হয়ে গেছে। আপনি আপনি একটা বিষয় শুরুতে বলেছেন যে শীতের লেন্থ, ইন্টেন্সিটিও কমেছে, লেন্থও কমেছে। তো এর সাইড ইফেক্ট কি কি হতে পারে আপনার মনে হয়? না, লেন্থ কমেছে বলতে আপনি সরি, ইন্টেন্সিটি কমেছে বলতে আপনি দেখবেন মাঝে মাঝে হঠাৎই বলা হচ্ছে যে যেমন চুয়াডাঙ্গায়, তাই না, কি ঝিনাইদহ এদিকে কিন্তু শীত পড়ে, হঠাৎই দেখা যায় যে 7 দিন একেবারে টেম্পারেচার নেমে গেছে। লেন্থ যা আছে তার থেকে ইন্টেন্সিটি অনেকটা বেড়েছেও, কিন্তু মানে তীব্রতা অনেক বেড়েছে। আর এগুলো যে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট যেটা বলা হচ্ছে, যে গ্লোবালি যেসব উষ্ণায়ন কিংবা পরিবেশগত নানান বিষয়ের কারণে সেটি হয়েছে, সেইটা না, কিন্তু কিন্তু আমাদের ছোটবেলা ধরেন পৌষ মাস থেকেই কিন্তু শীতের আবহ শুরু হতো। হ্যাঁ, মানে পৌষ মাসের মাঝামাঝি গিয়ে শীত জেঁকে বসতো। মাঘ মাস তো প্রচন্ড শীত থাকতো, ফাল্গুন মাসে অর্ধেকের বেশি, মানে ভালো শীত থাকতো। তার মানে আমরা 2 থেকে 2.5 মাস টানা তীব্র শীতের আবহাওয়া পেতাম। ডিউরেশন ছিল, ওইটাই তো বললাম প্রথমে, যে আসলে তখন শীতের ডিউরেশনটা লম্বা ছিল। জি, সর্দি কাশি বাচ্চাদের লেগেই থাকতো, ডাক্তার নেই গ্রামে, ওই প্রকৃতিগত ভাবেই এগুলো হতো, সেরে যেত, সেই ব্যাপারগুলো ছিল। এবং দেখবেন যে দরিদ্রদের মধ্যে শীত বিষয়টা বেশ একটা আতঙ্কের ছিল, কারণ তাদের পোশাক আশাক, লেপ তোশক এগুলো কিন্তু ওইভাবে ছিল না। রাইট। এবং সেই সব বিষয়ে কিন্তু আমাদের সাহিত্যেও একটা প্রভাব ফেলেছে। আমরা ছোটকালে সুকান্তের কবিতায় দেখেছি যে উনি সূর্যকে রিকোয়েস্ট করছেন যে তুমি তাপ দাও। হ্যাঁ, এই বাচ্চাটি তার ওই যে তার পোশাক নেই, ছবিতেও দেখা যেত একটা শার্ট পরে দাঁড়িয়ে আছে, তিনি সূর্যের কাছে আবেদন করছেন যে তুমি তাপ দাও, যাতে ওর মানে শীত লাঘব হয়, সেরকম করে। এমন যেমন মাঘের জারে বাঘ কাঁপে, এটা ঠিক। আর তবে শীতকালে চুরি ডাকাতিটা বেশি ছিল, কিন্তু এটার কারণ ছিল যে মানুষ ওই সান্ধ্যকালীন সময়েই ঘরের মধ্যে ঢুকে যেত, মানে সমবেত ভাবে যে একটা আড্ডা দেওয়া বিভিন্ন উঠানে এখানে ওখানে, সেইটা থাকতো না। ফলে ওই শীত কাটা ছিল,
তখন তারপরে দেখা যাবে যে তখন গরু চুরির খুব প্রবণতা ছিল গ্রামে। এইগুলো আর মাঘের রাতের দৈর্ঘ্য তো অনেক বড়, অনেক বড়। দিন ছিল ছোট। এটাও একটা ওই দেখা গেছে ক্রিমিনোলজিতে যে আসলে শীতকালে আপনার ছোটখাটো চুরি গ্রামে এটা ওটার মানে সিজনাল এক্সপ্লানেশনে তখন বলছে যে শীতকালে এটা বেশি হয়, কারণ মানুষ ঘুমিয়ে পড়ে সান্ধ্যকালীন সময়, আড্ডা হয় না, আউটসাইড অফ হোম বা হাউস লোকজনেরই চলাচল থাকে না গ্রামে পাড়ার মধ্যে, তখন তার বিদ্যুৎ আসে না, এর ফলে একটা ঘুটঘুটে অন্ধকার থাকতো। এইসব কারণে তখন এটা একটু বাড়তো এই জিনিসটা। আপনি তো একটা বড় সময় রাজশাহীতে ছিলেন, তো রাজশাহীর আবহাওয়া হচ্ছে চরম ভাবাপন্ন, অর্থাৎ গরমের সময় তীব্র গরম, আবার শীতের সময় তীব্র শীত। তো আপনার এই কেন্দ্রিক কোনো অভিজ্ঞতা আছে কিনা? না, গরমটা রাজশাহী, হ্যাঁ আপনাদের, আপনিও তো রাজশাহী অঞ্চলেরই, তো রাজশাহী অঞ্চলে ঘটেছে যে গরমটা তখন কিন্তু অনেক বেশি আলোচিত ছিল আমরা যখন ছিলাম। দুপুরবেলা পিচ রাস্তা মনে হতো যেন কেউ এর উপরে পানি ঢেলে দিয়েছে। আপনি সাহেব বাজার দেখবেন যে দুপুরবেলা একদম মানুষ শূন্য থাকতো। এখন কিন্তু রাজশাহীতে টেম্পারেচার কমে গেছে, আপনি জানেন কিনা? যে সেই প্রচুর গাছপালা হয়েছে, এটা একটা সেই বিষয়টি নেই আমাদের সময় যেটা ছিল। আর আপনি যে প্রশ্নটি করলেন ওর একটা সহজ সরল উত্তর আছে হামিদ ভাই। সেই সহজ সরল উত্তর হলো বয়স এমন একটা ব্যাপার। আমার কাছে কখনো মনে হয় না যে সেই তাপটা এমন তাপ ছিল যে আমি বের হতে পারি নাই। এখন যেমন, হ্যাঁ এখন যেমন সেটা অনুভূত হবে। ফলে তবে শীত রাজশাহীতে কষ্ট পেয়েছি না, শীতকাল না, রাজশাহীতে গরমকাল অনেক বেশি কষ্ট ছিল। শীতকালে শীত পড়তো, তবে সকালে আমাদের একবার শীতের সময় খুব খারাপ অভিজ্ঞতা হয়েছিল। এটা হলো প্রায় টানা 5-6 দিন শৈত্যপ্রবাহ ছিল। তো শৈত্যপ্রবাহের তীব্রতা এত বেশি ছিল, আমার মনে পড়ে যে তখন হলে আমাদের প্রায় সবার রুমে হিটার থাকতো, রুম হিট করার জন্য। হ্যাঁ, তো অবৈধ সংযোগ, হিটার দিয়েও কুলাচ্ছিল না, অবৈধ সংযোগ ছাত্রদের। হ্যাঁ, এবং মানে আমরা ক্লাস অধিকাংশ বাদ দিয়ে দিলাম, ক্যাম্পাসে যাওয়া বন্ধ, কোন রকমে ওই ডাইনিং এ 2 বার বের হওয়া, আর অতি জরুরি প্রয়োজন ছাড়া কেউ রুম থেকে বের হতো না, রুমে হিটার জ্বালায় ওই 5-7 দিন গেল। ও আচ্ছা, মানে আপনাদের সময় এরকম ঘটেছে? হ্যাঁ, এটা আমার এক্সাক্ট মনে নাই, তবে সেটা 99 বা 2000 সালের দিকে কোনো এক সময়। আমাদের ওই যে আগের পর্বে বলছিলাম না যে কবিগুরুর সামান্য ক্ষতি কবিতায় একটা বিচার কাজ ছিল, ওই কবিতাটা শুরুই কিন্তু বহে মাঘ মাসে শীতের বাতাস, হ্যাঁ স্বচ্ছ সলিলা বরুণা, আমরা সেই এটা দিয়ে কিন্তু পুরী হতে দূরে গ্রামে নির্জনে শিলাময় ঘাট চম্পক বনে স্নানে চলেছেন শত সখী শনে কাশীর মহিষী করুণা। আমার মনে আছে যে এরপরে এটা তো অনেক বড় একটা মানে আখ্যান একেবারে। এই যে উনি ওই যে চান করতে গেলেন, এই যে শীতের তীব্রতা, সেই তীব্রতায় উনি চান করতে গেলেন বরুণা নামক সেই নদীতে চম্পক বনে, এবং তার ফলে উনি যে শীত, প্রচন্ড শীতে যে কাঁপতে লাগলেন রানী করুণা, এবং তিনি ওই দরিদ্রদের কুশি আগুন দিলেন। তার মানে শীতকে কেন্দ্র করে কিন্তু এ ধরনের বিষয় আদি কবিতা তৈরি হয়েছে। সুকান্ত তো জানেনই, খুবই বিখ্যাত তিনি, তার ওই কবিতার কারণে। প্রার্থী কবিতা। এবার এই শীতকে নিয়ে জীবনানন্দ দাশ, আর তিনিও খুব সুন্দর, মানে ওনার লাইন টাইন গুলো তো খুব অতি অসাধারণ। তখন হয়তো মনে হয়েছে এত গদ্যের মতো করে কি লেখে, এগুলো কি আদতেই কবিতা কিনা, কিন্তু আজকে সময়ের পরিবর্তনে তার বিষয়গুলোই তো মৌলিক বিষয়ে রূপান্তরিত হয়েছে। এবং তার একটু আগে আপনি একটা কবিতার লাইন বলছিলেন জীবনানন্দ দাশের,
শীতকে কেন্দ্র মানে শীতের সাথে রিলেট করে। ফলে সাহিত্যিক যারা, সাহিত্যের মানুষ যারা, তাদের উপরেও কিন্তু এই শীত খুব প্রভাব ফেলেছে। গুণগত ব্যাপার যেটা আমার মনে হয়েছে এখন যেটা, সেটা হলো যে আমি ছোটকালে তো আসলে প্রচন্ড দারিদ্রতা দেখেছি, বুঝলেন? কারণ আমি তো 70-এর দশকের মানে 70-এর দশকের শিশু, 60-এর দশকের শিশু। তো তার বড় হওয়া, এবং আমি আমার বাড়ির আশেপাশে খুব দরিদ্র মানুষ দেখেছি। আমার নানার বাড়ির আশেপাশে অনেক দরিদ্র মানুষ আমি পেয়েছি। মানে অবস্থাটা এমন ছিল যে পুরো গ্রামের, আমাদের দক্ষিণ পাড়ায় বাড়ি, সেই দক্ষিণ পাড়াতে আমার মনে হয় 7-8টা ফ্যামিলি ছিল যারা হয়তো সারা বছর ঠিক মতো 3 বেলা তাদের খাবারের একটা গ্যারান্টি ছিল, সংস্থান হতো। আর তখন কিন্তু এগ্রিকালচারাল সিজন, এখন আমার সেই গ্রামেই, আমার গ্রামের মাঠে কিন্তু এখন শুধু ফুল ফুল আর ফুল, ফুল চাষে এতই বিখ্যাত আমার ওই গ্রাম। এখন কিন্তু আপনি সেই মাঠ এখন 4-5টা ফসল হয় ওই ক্ষেতেই, আর তখন ওই একটা হতো বছরে 4 মাস, 5 মাস। তাও পুরোপুরি প্রকৃতির উপর নির্ভরশীল। আর আমাদের ওইদিকে 33 শতকে বিঘা, হ্যাঁ, 1 বিঘা জমিতে হয়তো আপনার 5 মণ ধান হলো। আজকে সেখানে 1 বিঘাতে আপনি 30 মণই ধান পাচ্ছেন 33 শতকে। তো ফলে আরো নানান রকমের, যেটাকে আমরা এগ্রিকালচারের ডাইভার্সিফিকেশন অফ মানে ক্রপস বলা হয়, হ্যাঁ। তো সেটা হওয়ার ফলে এখন গ্রামে যে ওই পরিবার আদতেই আর নেই, কিন্তু যে শীতকালে পোশাক পাচ্ছে না তাদের বাচ্চারা, বা লেপ তোশক নাই, কিন্তু ওই সময় ছিল। আর শীতে আর একটা অসাধারণ সুন্দর দৃশ্য এখন অ্যাবসেন্ট হয়ে গেছে, কেন জানি না, যে মানুষ সব এই গাছ কেটে দিল, সেটা হলো শিমুল এবং পলাশ। আমার গ্রামে এত শিমুল গাছ ছিল মাঠে, এত পলাশ, মানে সে এক অসাধারণ দৃশ্য, তাই না? এই গাছ তো কেউ প্লান্ট করে নাই, দিস ইজ নট প্লান্টেড ট্রিজ। আকাশ সমান লম্বা লম্বা গাছ, এবং খুব ভোরে লোকজন ওই গাছের ফুল কুড়াতে যেত, কারণ এই ফুল গরুতে খেত, বিশেষ করে গাভী। শিমুল ফুল। আর এই ফুলের সাথে শালিকের একটা সম্পর্ক ছিল আমার, এখনো আমি চোখ মেলালে দেখতে পাচ্ছি, প্রায় প্রত্যেকটা ফুলের উপরে শালিক, এরকম এত শালিক ছিল। এই ফুলে খুব শালিক বসতো, এই বিশাল বিশাল গাছগুলোই। ফলে সেই দৃশ্যপটটি এখন নেই, কারণ আপনাদের অঞ্চলে জানি না, আমাদের অঞ্চলে কিন্তু শিমুল গাছ এখন হয়তো বইপত্রে খুঁজতে হবে আপনি। আর শিমুলের সাথে তুলোর যে সম্পর্কটা, আপনি দেখুন, এই শিমুল থেকে যে তুলোটা হয়, সেই তুলো দিয়ে লেপ হতো, তোষক হতো। তখন বাজারে কোনো লেপ তোষকের দোকান ছিল না, কিন্তু এগুলো বাড়িতে মহিলারাই এগুলো তৈরি করতেন নিজেদের ব্যবস্থাপনায়, নিজেদের। এবং তখন আসলে মেয়েদের, ওই যে বলা হয় না যে নারীরাই মানে সভ্যতার আবিষ্কর্তা, এটার মধ্যে অনেক কথা আছে। কিন্তু এটা কিন্তু আপনাকে বলি, আমি যে সাবজেক্টের ছাত্র অনার্সে, এটা কিন্তু একটা লাইনই ছিল ওই ব্যাখ্যা লেখা মতো করে এটা আসতো। মানে উনারা যত রকমের গুণের অধিকারী। আপনি জানেন তো, যশোর শুধু খেজুরের গুড়ের জন্য না, যশোর আর একটা বিষয়ের জন্য খুবই বিখ্যাত, সেটা কিন্তু কাঁথা। আপনি বিশ্বাসই করতে পারবেন না যে এইভাবে কাঁথা বোনা যায়। মানে 1 বছর লাগে একটা কাঁথা বুনতে, আপনি ভাবতে পারেন নাকি? মহিলারা এত কাজ করে তারপরে এটা করে। এক একটা কাঁথা তখন তো আর বিক্রি হতো না, কিন্তু ওই যে জামাই আসবে, আত্মীয় আসবে, সেসব অসাধারণ অসাধারণ কাঁথা বুনতো। মানে এটার উপরে কিন্তু আপনার সোশ্যাল ডিগনিটি নির্ভর করতে এক ফ্যামিলির, যার ওদের কাঁথাই নেই, আত্মীয় স্বজন দেবে কি? আত্মীয় স্বজন মানে এরকম, মানে কাঁথা দিলেই হবে না। ফলে এই কাজ, এই সূচি কর্ম, এই যে সূচি শিল্প, সুই সুতা শিল্প, এটি মেয়েদের একটা অসাধারণ করবার একটা মানে গুণীপনা ছিল, যেটা এখন কিন্তু নাই। এখন তো সব বাজার কেন্দ্রিক হয়ে গেছে। তবে আমরাই বোধহয় শেষ প্রজন্ম যে কাঁথা আমি এখনো গায়ে দেই। আপনার সাথে আপনি এসেও দেখছেন যে, কিন্তু বিষয় হলো যে সেটি যত না শীতের কারণে, সেটি ট্র্যাডিশনাল প্র্যাকটিস। কাঁথা আমি কিন্তু ব্যবহার করি। আমি যেটা বলছি যে, ধরেন গ্রামে তো এখন কাঁথা আর সেলাই করার মানুষও পাওয়া যায় না, ওই ফিজিক্যাল কন্ডিশনও সাপোর্ট করে না। এটা তো এখন সব আপনার বাণিজ্যিকীকরণ হয়ে গেছে, হাই প্রাইস। এখন সব আড়ং-এ যেতে হয়। হ্যাঁ, ওরকম না। যশোরেও কাঁথা শিল্পের আপনার আছে, গ্রুপ আছে, সেখান থেকেও আপনি কিনতে পারবেন শহরেই। না,
কিন্তু হিউজ সেটা দাম, এখন এত এক্সপেন্সিভ। হ্যাঁ, অনেক তার দাম, অনেক দাম। তার চেয়ে ওই যে আর্টিফিশিয়াল এখন কমফোর্টার এইগুলো পপুলার হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, মানে আর মেয়েদের হাতে ওই সময় নেই কিন্তু, মানে এখন তো আর আমাদের সেই মা খালা বা দাদি নানি নেই, তাদের হাতে যে সময়টা থাকতো এখন তো আর সেটা নাই। ফলে এখন এই সময়ের যিনি আমাদের পরিবারে আছেন, ওই গ্রামেরই ওই পরিবারে, তিনি হয়তো তার লেখাপড়া নিয়ে ব্যস্ত, তিনি হয়তো অন্য কাজ নিয়ে ব্যস্ত, তারপরে কি তার অবসর সময়ের জন্য একটা টেলিভিশন আছে, সিরিয়াল আছে। ইন রাইট। রিয়ালিটি, কত ইন কিছু, রিয়ালিটি কত হলো তার কিছু। অবসর, হ্যাঁ, সময়টাকে এক ধরনের এনজয়ের মধ্যে দেওয়া হয়েছে, এনজয়মেন্টের মধ্যে, আর নইলে সেটাকে হুম, কেড়ে নেওয়া হয়েছে। জি। ফলে শীতকালকে কেন্দ্র করে যে পারিপার্শ্বিকতা, সেই পারিপার্শ্বিকতার এখন গ্রামে মৃত্যু ঘটেছে, সেটি নেই। কারণ আমি কিন্তু আপনার মতো করি বাড়িতে গেলে কিন্তু আমি তো মোস্ট অফ দ্য টাইম বাড়ির বাইরেই প্রায় থাকি বন্ধু বান্ধব এটার সাথে। ফলে শীতের হুম, সেই বিষয়টি এখন আর নাই। তবে খাবার দাবারটা আছে, হয়তো আপনার সেই পিঠা, আপনার সেই পুলি, এই জিনিসটা অন্যভাবে হচ্ছে। হ্যাঁ, এই আধুনিক হ্যাঁ, সেই। হ্যাঁ, এই যে আধুনিক শেপ, এই পিঠা, হুম, এইসব পিঠার প্রচলন এখন খুব বেশি। কিন্তু রাইট। দুধের যে পিঠাটা আপনি দেখালেন, আর একটা তেলের পিঠা ছিল, এগুলোর ব্যাপক প্রচলন আমাদের অঞ্চলে। হ্যাঁ, এই হুম, পিঠাটার হুম, প্রচলন যশোর অঞ্চলে ব্যাপক, আমাদের অঞ্চলে। জি। হুম, হ্যাঁ, এখনো, এখনো ব্যাপক। ভালো যেটা সেটা হলো যে আমাদের শৈশব কৈশোরের যে শীত আর এখন যে শীত, শীতের হয়তো ডিউরেশন কমেছে, কোথাও ইন্টেন্সিটি বেড়েছে, কোথাও কমেছে। কিন্তু একটা জায়গায় আমি বলব যে আহ, খুব ভালো একটা রূপান্তর হয়েছে, সেটা হলো ধরেন অ্যাক্সেস টু ফুড শীতকালে, হুম, হ্যাঁ, হুম, এই যে অ্যাক্সেস টু হুম, পিঠা, এইসব বিষয়ে হুম, মাস পিপল, মানে একদম কমন পিপল বলতে আমরা যারা একটু লোয়ার ইনকাম গ্রুপ, তাদেরও এখন হুম, এইসব জায়গায় খুব ভালো অ্যাক্সেস আছে। আমি ছোটকালে সেই অ্যাক্সেস খুব একটা দেখি নাই, কারণ আমি, আমার মনেই পড়ে যে পুকুরের পাড়ে মাছ ধরছে আর শত শত লোক দাঁড়িয়ে দেখছে, যারা দেখেই বাড়ি ফিরে যাবে, তাই রাইট। না? কিন্তু এখন কিন্তু হ্যাঁ, অধিকাংশ বুঝছি। পরিবার সেই মাছটা কিনতে পারেন, হুম। সেই মাছটা কিনতে পারেন। এই জন্য এই বেশ ইতিবাচক বিষয়গুলো ঘটেছে সেটি। না, সেই সময় তো আপনার পিঠা বানানোর একেবারে বেসিক ইনগ্রেডিয়েন্ট ছিল আপনার চালের গুঁড়ি। তো চাল নিজেরা ভাঙাতে হবে, এই সামর্থ্য হ্যাঁ, কয়জনের ছিল? এই না, সামর্থ্য কয়জনের ছিল? না, আমি আমি যে সময়ের কথা আপনাকে বলছি তখন প্রত্যেকটা, মানে সামর্থ্য, মানে যেটাকে আমরা ওই যে গ্রামীণ ধনী পরিবার বলি, হ্যাঁ, হুম, হুম। প্রত্যেকটা বাড়িতে তখন আপনার আমাদের ওই ঢেঁকি ছিল। হ্যাঁ, সেই না, ঢেঁকিতে কাজ করতো পাড়ার অন্য মহিলারা, এবং হ্যাঁ, আমাদের হ্যাঁ। ওইখানে কিন্তু মুড়ি ভাজা, চিড়া করা এসব গ্রুপ ছিল। ওইখানে বলতে আমার গ্রামেই ছিল। হুম, তারা হুম, আপনার বাড়ি থেকে ধান নিয়ে যেত, নিয়ে এগুলো করতো। আর এই ঢেঁকি মোটামুটি আপনি ভোর হলে এর শব্দ শুনতে পাবেন। মানে আপনার হুম। প্রয়োজনই হোক আর পাড়ার অন্য কেউ এসে রিকোয়েস্ট করে হোক যে আমি, রাইট। দেখা যাবে যে হ্যাঁ, মানে আমার নানা বাড়িতে খুব প্রচলন ছিল যে এসে উনাকে রিকোয়েস্ট করে, আমার নানিকে রিকোয়েস্ট করে অনেক, না, মানে এই ঢেঁকি। বিষয়গুলো ছিল। যেমন হুম, ওই যে হুম, শীতের বড়ি করতো না, কুমড়ার বড়ি, হুম। হ্যাঁ? চাল হ্যাঁ, কুমড়ার যে কমলা করে। বড়ি যে ঢাকাতেও এখনো বক্সে বক্সে পাওয়া যায়। তো এইটা হুম। করার জন্য যে পরিমাণ শীতকালে পরিশ্রম মহিলারা করেছেন, তা এটা তো এখনকার মহিলারা জানেই না যে আসলে এটা কিভাবে তৈরি করতে হয়। লাউয়ের লাউয়ের ভেতরের ইয়েস, ওই জিনিস দিয়ে যে পাকা লাউ। ই ইয়েস, এবং এটা আপনার এই মাঘ মাসেরই শীতে, পৌষ মাসের শীতে, হুম, এই হুম, শীতকালে রাত্রে এই কাজটা করতে হতো কিন্তু। রাতে হুম। এই লাউ প্রসেসিং হতো। এই শীতে মহিলারা বসে করতেন। ফলে এখন তো এবং হ্যাঁ, ওইটা ওইটা শুকাতে দিত ১ম এ। আপনাদের কি বলে জানি না। আমাদের বলত খোলসুন। এই যে হুম, মাছ ধরার যে হ্যাঁ, আপনার হ্যাঁ, পাতলা, পাতলা ইয়ে, নেট, হ্যাঁ? পাশের হ্যাঁ, বোনা, নেট। বাঁশ এর দিয়ে বোনা। উপরে এর উপরে পাতলা কাপড় দিয়ে সেই কাপড়ের উপরে এটা দেয়া হতো। ওই যে হ্যাঁ? সিস্টেম একই। আপনি নাটোর, রাজশাহী অঞ্চলে খোলসন বলতো, হুম, আমাদের ওখানে এটাকে ঘুনি বলে। বা ওইটা আবার যারা খুব বড়, মানে হুম। পরিবার ছিল, এটা স্পেশালি বানানো হতো। লম্বা ১০, ২০ হাত, ৩০ হাত লম্বা। জি, জি। তার উপর ইয়েটা দিত। কারণ আপনি কিন্তু শীতকালে পুরো বছরের জন্যে তখন তৈরি করে রাখতো। পুরো বছরের জন্যে। একবার। হ্যাঁ, একবারই গড়ি একবারই করা হতো। কারণ এটা হুম, আপনি সারা বছর খাবেন। দেখেন ফুড স্টোরেজ কোথা থেকে এসছে দেখেন। রাইট। এগুলো কিন্তু মেয়েরা যেভাবে পেরেছে, এটা হুম, আ এক
কোন টেম্পারেচারে করলে কিভাবে করলে হবে, সেই সময়ের সেই আমাদের বয়স্ক দাদি নানিরা যেটা করতে পেরেছেন, এখন তো আর সেই কালচার নাই, সেটা গেছে। হ্যাঁ, নিয়ম ওই যে এক সময় হারিয়ে যাবে। শীতের কুয়াশায় ওই কুয়াশার টেম্পারেচারটা ওইটার জন্য দরকারি ছিল। এই জন্য এটা রাতে রাখা হতো চালের উপরে, টিনের হ্যাঁ, চাল বা খড়ের চাল, রাতে রাখা হতো এবং হ্যাঁ, এটা যেন ওয়েট দিয়ে চাপা দেওয়া হতো। রাইট, যেন কুয়াশা পড়ে। এটা অদ্ভুত অদ্ভুত গ্রামীণ সব মেকানিজম ছিল আসলে। না, আমি কিন্তু খুব ছোটকালে আমাদের উঠানে যেহেতু অনেক লোকজন এসে তো ওরকম গল্প টল্প করতেন। আপনি এই কুয়াশা বললেন না, এই কুয়াশা দিয়ে কিন্তু আমার মনে আছে যে তারা আলাপ করতো যে এবার যা কুয়াশা। আমাদের ওইদিকে তো একটু বিশুদ্ধ ভাষার প্রচলন আছে, এভাবেই কথা বলে। আমি যেভাবে বলছি আপনার, এবার যা কুয়াশা, এবার খুব বর্ষা হবে, খুব বৃষ্টি হবে, বন্যা হতে পারে। মানে তখনকার মানুষকে কিন্তু ওই বোকা ভাবার দরকার নেই যে রেডিওতে কি আবহাওয়ার সংবাদ আসবে ওর জন্য বসে আছে। ফলে তাদের জ্ঞান ছিল না, গরিমা ছিল না, এটা ভাববার কোনো কারণই নেই। কারণ শীতকালেও আপনি দেখবেন যে আসলে শীতকালে বৃষ্টি হতো, কখনো কখনো হতো না, তখন তো তো তখন ওই খেজুরের এই শিল্পটা তখন যাদের অনেক গাছ টাছ আছে, খেজুর নষ্ট হতো, পানি পড়ে গাছি, আমাদের এলাকায় বলে গাছি। হ্যাঁ, আপনার ওই গাছি শব্দই বেশি প্রচলিত। আমাদের ওখানে শিবলি বলে যারা গাছ কাটতো, খেজুর এখনো কাটে। এখন তো হয়ে গেছে কমার্শিয়াল, মানে এখন 2-5 বিঘা জমি পুরোটাই খেজুর গাছ। 2-4 বিঘা জমি আপনি একেবারে পুরোটাই ইন্টেন্সিভ খেজুর বাগান, আম বাগানের মতো, মানে আপনার সারা মাঠে গাছ নেই। হ্যাঁ, আমি গত মাসে ছিলাম যখন ধরেন মোটামুটি ফুল সিজন, তো আমি খোঁজ নিয়ে জানলাম যে অন্য এলাকা থেকে কিছু পেশাদার লোক আসে, এসে ওরা একটা জায়গা নিয়ে ওখানে ওই সিজনটা থাকে এবং চুলা বানায়, এগুলো করে ওরা এই মানে গাছের মালিকদের কাছ থেকে এটা লিজ নিয়ে নেয়, নিয়ে এই যে এরকম ধরেন। হ্যাঁ, এখন এরকম হয়েছে, কিন্তু এটা কিন্তু টিনের। হ্যাঁ, এবং এটা প্রফেশনাল। হ্যাঁ, এখন যেটার ভিতরে জাল দিচ্ছে এই পাত্রটা কিন্তু টিনের পাত্র। রাইট। রূপান্তরটা দেখেন, আমি কিন্তু ছোটকালে দেখেছি এটা কিন্তু মাটির পাত্র, ওই যে কুমোররা তৈরি করতো। মাটির জালা বলতো। জালা, হ্যাঁ, ওই জালাই বলা হতো। বিরাট বড় বড় জালা আসতো, তার ভিতরে এটা হতো। এখন তো কুমোর আর নেই, যেহেতু মাটির কোনো কিছুরই আর ব্যবহার নেই। তখন তো মাটির থালা বাটিও ছিল, এবং এখন এটাকে বলে টিনের কড়াই। হ্যাঁ, কড়া তো, এগুলো তো কড়াই, টিনের কড়াই, যেহেতু লংজিভিটি ভালো, এগুলো নষ্ট হয় না, আস্তে আস্তে ওর জায়গায় এই নিয়েছে। আর এখন তো আপনি পেশাদার, এখন তো কুমোর নাই, এখন তো আর কুমোর নাই। হ্যাঁ, এখন যা আছে ওরা হচ্ছে আড়ং-এর সাপ্লাই সোর্সে যুক্ত হয়ে গেছে, ফলে আড়ং বা এরকম যারা প্রফেশনাল মার্কেটার আছে তারা ডিজাইন করে দেয়, ওই অনুযায়ী তারা তৈরি করে। হ্যাঁ, এখন আর ইন্ডিভিজুয়াল কোনো ভেঞ্চার নাই। হ্যাঁ, এখন তো বাণিজ্যিক হয়ে গেছে। হ্যাঁ, আর এই যে গুড় তৈরিটা একটা অসাধারণ শিল্প। এই যে এই কাজটি যারা করেন এই যে শেষে, কারণ যারা খুব মুন্সিয়ানা যাদের আছে তারাই করতে পারতো, যারা পারবে না এই কাজটি তাকে দিলে সে কিন্তু গুড়টা নষ্ট করে ফেলবে। মানে এর সাথে টেম্পারেচারের একটা যোগাযোগ আছে। এইটাকে বলে তাক বুঝে। হ্যাঁ, তাক ঠিকই আছে, তাক। হ্যাঁ, তাক বুঝে এটাকে বীজ করতে হয়, তারপর সেই বীজের সাথে অবশিষ্ট উপাদানগুলো মিক্স করলে জমাট হয়ে যায়, দারুণ হয়। কিন্তু টাইমিং হেরফের হলেই এটা নষ্ট হয়ে যায়, তখন এটা জমাট বাঁধে না। এটা অদ্ভুত একটা ব্যাপার। হ্যাঁ, না, এটা খুব বড় ধরনের, বললাম তো খুব বড় ধরনের সায়েন্স এটা, এই যারা এটা করেন সেটি। আর আপনি ছোটকালে পেয়েছেন কিনা, আমরা ছোটকালে গ্রামে কিন্তু একটা বিষয় পেয়েছি, সেটি হলো যে একেবারেই ছোট তখন, কিন্তু একেবারে ছোট তখন, কিন্তু কৈশোর না শৈশব, যে একেবারে দল বেঁধে আগুন পোহানো শীতকালে, উঠানের মাথায় আগুন জ্বালিয়ে দিয়ে চারিদিকে গোল হয়ে, মানে এটা নট ফর এই যে কেউ ঘরের মধ্যে থাকলে তার শীত লাগছে, তার থেকে বেশি ব্যাপার হলো যে এই তো আগুন দিয়েছে, এখন চল সব দৌড় দে। সোশ্যাল গ্যাদারিং এর ছোট বাচ্চাদের
ছোট বাচ্চাদের একটা মারাত্মক মজার বিষয় ছিল ওইটা, খুবই ভালো লাগতো আমাদের ওইটা। হ্যাঁ, কখনো কখনো এটা নিয়ে কিছু বিপত্তিও ঘটেছে, কারো কারো চাদর উঠে আগুন ধরে বাচ্চারা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু এটা কিন্তু একটা বেশ ভালো রেকর্ড মতো অনেকে এটা ইয়ে হয়েছে। এখন যাই হোক, এই দিন এখনো টিকে আছে, এগুলো ভালো যে এখনো খেজুর শিল্প টিকে আছে, শীত আছে, ডিউরেশন কমুক আর বাড়ুক। যেমন গ্লোবাল উষ্ণায়ন নিয়ে আমরা ভীত, তা শীত যতটুকু আসে ততটুকু উপভোগ করা। বাঙালি বোধহয় একটু শীত কাতুরে আছে। যেমন আজকেও কয়েকজন বলছে স্যার যে শীত পড়ছে, আমি বললাম বাবা এখন এই বলছো তো সারা বছর যদি গরম পড়বে তখন কি হবে? তখন তো আবার বললো যে এত গরম, বরং এই শীতটা এনজয় করা উচিত। এটা তো নট মোর 15 ডেজ যতটুকু না। আর সিলেটে এবার আমরা শীত পাইনি বললেই চলে। এই গতকাল আজ এটা ওই কুয়াশার কারণে সূর্যের আলো ওভাবে দেখা যায়নি, এই কারণে একটু শীত অনুভূত হচ্ছে। আদারওয়াইজ সিলেটে এবার কিন্তু শীত একেবারেই কম। একেবারেই কম। সারা দেশে শীত, বিশেষ করে নর্থেও কিন্তু শীত যে পরিমাণ পড়ে, এবার এদিকেও শীত ওইভাবে খুব একটা ইয়ে হয় নাই। কিন্তু দেখলাম যে গত 3-4 দিনে যে এখন যে শৈত্যপ্রবাহের একটা ফ্লো রয়েছে, সে কারণে শীতটা এভাবে আছে। এই জন্য শীত, আমি উইন্টার ভ্যাকেশনে তো ডিসেম্বরের শেষ 2 সপ্তাহ বাড়িতে ছিলাম, তো ওই সময় শীতের অনুভব পেয়েছি এবছরের, বাট এর আগে পরে আর ওইভাবে ফিল হচ্ছে না। না আপনি ধরুন, আমি আপনার মানে আমি বলি যে আপনার শৈশবের সময়কাল আর আমার শৈশবের সময়কালের মধ্যে কিন্তু একটা 20 ইয়ার্স এর ব্যবধান আছে। তো আমি, হ্যাঁ, এটা খুব ভালো যে দুইজন দুটো সময়কালকে রিপ্রেজেন্ট করাই, জিনিসটা বোঝা যায় ভালো। যে আমার সময় এই পিঠা, হ্যাঁ, এটার কিন্তু বেশ বড় রকম একটা চর্চা ছিল বিভিন্ন পরিবারে। কিন্তু সাথে সাথে এটাও মনে রাখতে হবে যে এই পিঠার এই চর্চার বাইরে 80 থেকে 85% ফ্যামিলি বাইরে ছিল গ্রামের। 80 থেকে 85% ফ্যামিলি এরকম পিঠার যে শীতের পিঠার যে একটা খাওয়ার আনন্দ বাচ্চাদের নিয়ে বা আত্মীয় স্বজনকে নিয়ে, সেটা কিন্তু করতে পারতো না। এখন আমার ভালো লাগে ওইটা যে গ্রামে চিত্রটাই তো আলাদা। গ্রামে এখন সবার কিন্তু এই সামর্থ্যটা আছে, সেটা যে কোনো ভাবেই হোক সেই পরিবেশটা তৈরি হয়েছে। কিন্তু শীতকালীন আমরা ছোটকালে যেসব, হ্যাঁ, তবে কি শীতকালীন শাক সবজিটা কিন্তু এখনো আছে, অনেক ভালো আকারে পাওয়া যায়। অনেক বেড়েছে। মানুষের খাদ্য সচেতনতা বেড়েছে, একটু হলেও বুঝতে শিখেছে যে নিউট্রিশন জিনিসটা কি। এটা কিন্তু এখন তো গ্রাম শহরের মধ্যে তেমন পার্থক্য নেই, এখন কিন্তু সবচেয়ে একই। এটার মধ্যে খুব যে একটা বিরাট পার্থক্য। গত সপ্তাহ দুয়েক শাকসবজির দাম সহনীয় পর্যায়ে এবং বেশ তৃপ্তিদায়ক পরিস্থিতি আর কি। হ্যাঁ, সহনীয় মানে মারাত্মক। আপনার তো এখন ফুলকপি 3 টাকা 5 টাকায় চলে এসছে। ওই যে পেপারে এসছে যে কৃষকরা ফুলকপি ফেলে দিচ্ছে। আচ্ছা, না এটা কিছু এলাকায় হয়, কিন্তু আমি সিলেটে শহরে তো পাবেন না। হ্যাঁ, সেটা তো আপনি শহরে পাবেন না, সেটাই। সিলেটে তো আমরা নরমালি ধরেন 40 টাকার নিচে কোনো সবজি কখনোই কল্পনাও করতে পারি না। এখন কিছু কিছু আইটেম পাওয়া যাচ্ছে। তো সামগ্রিক মিলে যাই হোক, এটা আমাদের ওভারঅল সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট, শীতের সাথে এর মানে মিনিমাম রিলেশনস রয়েছে, বাট আমার মনে হয় যে এটা প্রাসঙ্গিক আর কি। হ্যাঁ, এবং আমাদের গ্রামের বাজারেও আমি দেখলাম যে যেসব পিঠাকে বাসায় তৈরি হতো এখন বাজারেও হয়। বাজারে হয়, ঢাকা শহরেই শুধু না, এই সমস্ত পিঠা ঢাকাতে যেমন বাজারে হয়, বাইরে পাওয়া যায় বাসার বাইরে, গ্রামের বাজারেও দেখলাম। ফলে পিঠা ঘর থেকে এখন বাজারে চলে এসছে, কারণ এই যে ঝামেলাটা, ঢেকি তো নেই এখন। তো আপনি জানেন যে
বাংলাদেশে দু একটা জাদুঘর আছে, মানে একটা কিন্তু কৃষি জাদুঘরও আছে প্রাইভেট লেভেলের নর্থ বেঙ্গলে, যে ভদ্রলোক করছেন। নওগাঁয়, হ্যাঁ, নওগাঁয়। নওগাঁয় যেটা, মানে হ্যাঁ, ওই যে ঢেকি তার ওখানে পাবেন। আচ্ছা, মানে এখন তো হ্যাঁ, ঢেকি তো আর আপনি ঢেকির খুব একটা ছবি সম্ভবত দেখাতে পারলে, হ্যাঁ, ঢেকির একটা ছবি দেখাতে পারলে খুব ভালো হতো। আসলে এই প্রজন্ম জানে না যে আসলে ঢেকিটা কিভাবে হয়। এটা হোয়াট ইজ ঢেকি? কি তার কাজ ছিল? মানুষের ফুড কোন সিকিউরিটির সাথে ঢেকির খুব একটা সম্পর্ক আছে। হ্যাঁ, কোন এক টিভি চ্যানেল ওই তার এই জাদুঘরের উপরে একটা ডকুমেন্টারি করেছিল। আমি ওটা দেখেছিলাম, হ্যাঁ, মনে উনি পড়ে। বেশ আগেই করেছেন। উনি লোকাল একটা কলেজের টিচার, আমি যতটুকু জানি। হুম, হুম, হুম। উনি বেশ আগেই করেছেন এটা। এরকম আরেকটা, আরো আছে। হ্যাঁ, আরেকটা কোথায় যেন, এটা বগুড়াতেই কিনা, এক ভদ্র মহিলা, উনি বিভিন্ন জাতের সংরক্ষণের একটা বীজাগার করেছেন। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এবং এটা শত শত, শুধু ধানেরই মনে করেন যে শতাধিক জাত ওনার সংরক্ষণে আছে। আচ্ছা, আচ্ছা, উনি বীজ এটা আছে। বীজ, হ্যাঁ, বীজ হিসেবে প্রিজার্ভ করছেন। না, ওই যে বগুড়া না মাটির এটা। পাত্রে, হ্যাঁ, মাটির মাটির পাত্রে পাত্রে। বীজ রাখা যেতে, সেই যে আমরা রাইট, ছোটবেলায় দেখেছি যে বীজ রেখেছে মাটির রাইট। পাত্রে। এইটা খুব সম্ভবত কুড়িগ্রামের এইদিকে। এবং ওই পদ্ধতিটা আমি দেখলাম, খুব মজা লাগলো। সেটা হলো, প্রথমে ইয়ে করে, এই মাটির পাত্রে মনে করেন একটু জায়গা ফাঁকা রেখে ওখানে একটা মোমবাতি বসিয়ে দেয়। তারপরে মোমবাতিটা জ্বালিয়ে দেয়, দিয়ে উপরে মুখটা বন্ধ করে দেয়। এটা অদ্ভুত এক মেকানিজম। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তো ওই যে এমনিতে অক্সিজেনের সাপ্লাই না পেলে তো আপনার মোমবাতিটা নিভেই যাবে কিছুক্ষণ পরে, কিন্তু এতে এনশিওর হবে যে ওর ভেতরে কোনো বাতাস থাকলো না। কারণ বাতাসগুলো তো, যতক্ষণ বাতাস থাকবে ততক্ষণ তো মোমবাতি জ্বলবে। তো এরপরে নাকি ওইটা বেঁধে রাখলে মানে বছরের পর বছর এটা ভালো থাকে। দেখুন, তো আপনি যে বলছেন যে বই পড়া পণ্ডিতরাই পণ্ডিত, দেখুন যে তাদের নলেজটা দেখেন। হ্যাঁ, ট্র্যাডিশনাল গ্রামের নলেজ কি পরিমাণ হাই। গ্রামের সাধারণ একজন মহিলা এটা এটা হ্যাঁ, ডিসকভার করেছে। এটা তো আমরা ওরকম বলতামই যে ওই যে মানে ধান রোদে দিয়ে তারপরে সেই ধানটা এরকম হাত দিয়ে একটা ঘষা দিত, দিলে দিয়ে একটা চাল বের হতো। হুম, হুম, সেই চাল ওই বধূ বা ওই মা, ওই আমাদের যে খালা বা নানি হুম, দাদি, তারা গালে দিয়ে তখন বলতে পারতো যে হুম, ধানটা আর রোদ দেওয়ার দরকার নেই, এখন এটা মেশিনে পাঠাও, হুম, মিলে পাঠাও, কারণ এই ধান হুম, ভাঙবে না, মানে এই চাল ভাঙবে না। হুম, হুম, কিন্তু আর একটু বেশি যদি টেম্পার্ড হয়, তাহলে এটা হুম, ভেঙে যাবে চালটা। মানে হুম, এই দেখেন, এই হুম, এই এই জ্ঞানটির জন্য আমি আপনি বই পড়ি কিন্তু এই জ্ঞানটি পাবো না। রাইট। এবং মেয়েরাই এটা বলতো কিন্তু যে আসলে এইভাবে আহ, এখন ওই আপনি যার উদাহরণ দিলেন ওইভাবে হুম, কিন্তু বীজের ব্যাপারটাও তারা কিন্তু এনশিওর করতো যে এই হুম, ধানটি আহ, বীজ রাখা যাবে এবং আগামী বছর যখন মানে খেতে ছড়াবে এখান থেকে বীজ, ধান গাছ অঙ্কুরোদ্গম হবে তখন। তো ফলে সিজনের সাথে, শীতের সাথে, গ্রীষ্মের সাথে এই বিষয়গুলো মানুষের তো একটা নলেজের অ্যাডজাস্টমেন্টের ব্যাপার। হাজার বছরের হুম, মধ্য দিয়ে তো এগুলো এসেছে, এগুলো তো আর এমনি এমনি আসে নাই যে মাঘের শীতে বাঘ রাইট। কাঁপে। মানে এটার মধ্যে দিয়ে বোঝাই যাচ্ছে যে গাগিরামেও একসময় বাঘ ছিল। হুম, হুম, এখন সেই পরিবেশটি হয়তো নেই, কিন্তু এই সত্যটি আছে যে ছিল এককালে মাঘের শীতে। এই হুম, এখন মাঘ আছে, শীত আছে, হুম, মানুষের মধ্যে কাপড় চোপড়ের সেই অভাবটি নেই, এটা ভালো। সেই বাঘটিও আর নেই আমাদের আশেপাশে, পরিবর্তন হয়েছে। তো সব মিলিয়ে তবে তবে শীত না থাকা এটা ভালো কিছু না। আমাদের বরং চেষ্টা করা উচিত যে শীতের ডিউরেশন সময় যেন বাড়লে ভালো। শীত যেন টু দীর্ঘ এনজয় দ্য সময় হয়। হ্যাঁ, টু এনজয় দ্য হুম, কোল্ড, টু এনজয় দ্য উইন্টার, এটা ঠিকই। কারণ আপনি খেয়াল করেছেন কিনা যে শীত প্রধান দেশের মানুষ ওরা কিন্তু অনেক হার্ড ওয়ার্কিং হয়, অনেক স্বাভাবিক হার্ড সেটা। ওয়ার্কিং, এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে, এবং সামগ্রিক ওদের জীবনযাপন, আমি তো বিস্মিত হতাম যে ওদের সোয়েটিং নাই ও- তো, যদি সোয়েটিং নাই, টেম্পারেচার হাই না। ওর- ওরা সারাটা দিন কাজের ক্ষেত্রে সিনসিয়ার, আবার রাতে
পার্টিতে গিয়া নাচানাচি করে মানে অস্থির হয়ে যেত। আমি ভাবতাম যে কাল সকালে এরা বুঝি কেউ ক্লাসে যেতে পারবে না। আমি গিয়ে দেখি যে আমিই লেট, ওরা আগে গিয়ে হাজির। বুঝছেন? হ্যাঁ, শীত আমি প্রধান খুব অবাক ওদের হতাম তাদের এই ওদের একটা লাইফ স্টাইল। হ্যাঁ এনার্জি লেভেল দেখে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে মজার একটা ঘটনা বলি যে আমাদের এক ক্লাসমেট ছিল রাশিয়ান। তো এটা ডেনমার্কে থাকাকালের ঘটনা যে ওই সময় তুষারপাত হচ্ছিল, টেম্পারেচার -9 বা এরকম। তো এই সময় সে পাতলা একটা জামা গায়ে হাঁটতে বের হচ্ছে। হ্যাঁ, তা আমরা তো মানে ভয় পাচ্ছি বাইরে যেতে, যে তুষারপাত হচ্ছে এই সময় বাইরে যাবে, আর সে ফিনফিনে পাতলা একটা জামা গায়ে দিয়ে। তখন বললাম যে তোমার ঠান্ডা লাগে না? তো বলছে যে না, আমার কাছে তো এটা স্প্রিং মনে হচ্ছে। তো -9 টেম্পারেচার স্প্রিং মনে হয়। তা আমি বললাম যে তোমার দেশে মানে রাশিয়ায় তুমি যেখানে বাস করো ওখানে নরমালি টেম্পারেচার কেমন হয় শীতকালে? তো বললো যে অ্যারাউন্ড 40 ডিগ্রি, মানে -40। তা আমি তো মানে কল্পনাই করিনি। আমি তখন বললাম যে তাহলে এক্সট্রিম তুমি কত পেয়েছো? হ্যাঁ, তোমার বুদ্ধি হওয়ার পরে এক্সট্রিম শীত কত পেয়েছো? তো বলছে -60। আমি ওই প্রথম শুনলাম যে -60তেও মানুষ বাস করে, এবং সে বলল যে আমার বাড়িটা সাইবেরিয়া থেকে খুব বেশি দূরে না। তো সে বলল যে সাইবেরিয়াতে তো -75 ডিগ্রিও হয়। তো কাছাকাছি তো। হ্যাঁ, আমরা দেখেছি ওই যে রাশিয়ার একটা অঞ্চল যেটা পৃথিবীর সব থেকে শীতলতম অঞ্চল, যেখানে কিন্তু কিছু লোকজন এখনো বাস করে। তাদের তো এটা বলা হয়েছে যে তোমরা এখানে থাকো কেন? এই যে ইয়াংদের বলা হয়েছে তোমরা তো মস্কো গেলে পারো, এটা ওটা। তা ওরা বলছে যে আমরা যাই না এই কারণে যে আমাদের পূর্বপুরুষরা কষ্টটা করেছে কিভাবে সেটা বোঝার জন্য। আর এখন আমরা তো বিদ্যুতের মধ্যেই থাকি, মানে ওরা তো একটা হিটিং সিস্টেমে থাকে। তখন হিটিং সিস্টেম ছিল না। তবে মজার ব্যাপার হচ্ছে যে ওদের পূর্বপুরুষদের তখন নির্বাসন দেয়া হতো সেখানে, এক্সাইল। হ্যাঁ, এবং ওর মধ্যে ওরা সারভাইভ করেছিল, ওর মধ্যে ওরা বংশ বিস্তার করেছিল। আপনি বুঝেন? হ্যাঁ, যারা যে পরিবেশে আছে ওর সাথে খাপ খাইয়ে নিয়েছে, ওই সেই বিখ্যাত আপনার অ্যাডপ্ট করা, অ্যাডাপ্টেশন থিওরি, অভিযোজন ক্ষমতা। না, সেটাই। কারণ এই যে অস্ট্রেলিয়ানদের জন্মের ক্ষেত্রে আমি বলছিলাম এর আগে যে এই ইউকেতে যারা বেশি চুরি ডাকাতি এই সেই করতো, তো অতিষ্ঠ হয়ে একটা জাহাজে করে নিয়ে ওদের একটা দ্বীপে ফেলে দিয়ে আসছিল। এই জায়গা থেকে অস্ট্রেলিয়া আজকের এই উন্নত দেশ। হ্যাঁ, তো আছে দুনিয়াতে এরকম কত কিছু থেকে কিসের উদ্ভব, কিভাবে বিকাশ, এটা আসলেই বৈচিত্র্যময়। হ্যাঁ, অতি মানে এটা এতটাই বৈচিত্র্যপূর্ণ যে তার একটা সরলীকরণ ব্যাখ্যা দেওয়া খুব কঠিন। এক এক ভৌগোলিক এরিয়াতে এক এক ভাবে সেটি ঘটেছে। নো ডাউট। তো শুরুতে প্রশ্ন করা উচিত ছিল, কিন্তু বলেন আজকে বগুড়ায় শীত কেমন? আপনি সিলেটে যেমন পাচ্ছেন কিছুটা বেশি এটা শীতের মাত্রা, তো এরকম 14-15 এরকম বলেছে একজন। আমি আবহাওয়া সংবাদ না, সন্ধ্যা থেকে সামওয়ান আমাকে বললো যে স্যার আজকে, আমি বললাম কি আজকে কি বেশি শীত পড়লো? তো বললো যে হ্যাঁ আজকে এবছরের বেশি শীত পড়লো 13-14। রাতে নিশ্চয়ই সেটা আরো অনেক নেমে গেছে, কারণ আমি বলছি ধরেন আসরের পরে ওরকম হবে। আমার মনে হয়েছে 14-15 ছিল আজকে। অফিসের মধ্যে হয়তো ওইভাবে অতটা বোঝা যায় নাই, কিন্তু নামলে। আরটা হচ্ছে আজকে বাতাস আছে অনেক। আজকে মাঘের আজকে মাঘের কত তারিখ? আপনি 7 তারিখ, আজকে 7 তারিখ। হ্যাঁ, তো মাঘ মাসে এটা তো একটা স্বাভাবিক ব্যাপার। সেই অনেকটা সেই বহে মাঘ মাসে শীতের বাতাস। তো বহে মাঘ মাসে শীতের বাতাস, নর্থ থেকে বাতাস আসলে তো আরেকটু কমবে, এটা টেম্পারেচার কমবে সেদিক থেকে হয়েছে। আর পিপল আর ভেরি প্রোটেক্টেড।
তো কান টুপি এটা ওটা রাইট। সবাই পরে, হাইলি অনেকে গ্লোভস পরে যারা মোটরসাইকেল চালায়, হ্যান্ড গ্লোভস পরে। ওই যে এইগুলোর পরিবর্তন হয়েছে আর কি। সেই সময় কেউ কেউ মোটরসাইকেল চালাতেন, বাট দেয়ার ইজ নো গ্লোভস। তখনও দেখা যাবে যে যারা একটু ওয়েল অফ ছিলেন, আমার মনে হয় যে আপনার মতো এরকম স্টাইল ছিল তাদের। শীতকালে শাল পরা কিন্তু একটা খুব আভিজাত্যের ব্যাপার ছিল সে সময়। আর আমার তো বর্ডার বেল্ট, ফলে হয়েছে কি জি। ইন্ডিয়া থেকে শাল আনা খুব একটা কমন ফ্যাক্টর ছিল শীতকালে। এমনি শাল টাল বিক্রি করতে আসতো বাংলাদেশে যাদের পয়সা কড়ি আছে। তখন কিন্তু 80 টাকা বা 120 টাকাতে শাল কিনা অনেক বড় ব্যাপার। রাইট। কারণ তখন আপনার ধানের মনি হয়তো ওই 10 টাকা 15 টাকা, তারপরে 5 মণ ধান লাগবে একটা শাল কিনতে সে সময়। না, আমার এই তো জন্য নরমালি পরা হয় না, কিন্তু এই চাদরটা একজন গিফট করেছে, তো না, সেই ঠিক আছে। উপলক্ষে না, আমরা আমাদের যেহেতু তরফ থেকে তাকে ধন্যবাদ দেই। না, যেহেতু কারণ আমরা যারা টাকা পয়সা দিয়ে কিনি তারা তো গিফটের মজা বুঝতে পারি নাই। সেটা হলো রাতে দীর্ঘ সময় বসে পড়ালেখা করতে গেলে তখন এই জিনিসটা খুব কাজে দেয়। না, না, লাগে, লাগে। শীতকালে তো নিচেই বসে কাজ করতে কষ্ট হয়, ঠান্ডা চেয়ারে বসে। মানে আমরা প্রকৃতি থেকে কিভাবে সরে গেছি। আমি সুনামগঞ্জের এক ভদ্রলোককে একবার পেলাম। আমার ছেলে যে স্কুলে পড়ে ওখানে ওনার নাতি পড়ে। তো বেচারার বয়স হবে 95 অ্যারাউন্ড। তো দুই নাতনিকে নিতে আসে স্কুলে। তো আমি আবার এই জাতীয় মানুষ পেলে অনেক কথা বলতে চেষ্টা করি, ওনাদের শৈশবটাকে ধরতে চেষ্টা করি। তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে, আচ্ছা আপনার ছোটবেলায় কি কেরোসিন তেল ছিল? তো বলছে, না, হাওড়ের মধ্যে কেরোসিন পাবো কোথায়? ওনার বাড়ি সুনামগঞ্জে, একেবারে হাওড়ের মধ্যে। তো আমি বললাম যে তাহলে আপনারা বাতি জ্বালাতেন কি করে? দেখেন তারা কতটা প্রকৃতির সাথে কমপ্লাই করত। আমরা তো এখন যুদ্ধ ঘোষণা করেছি প্রকৃতির সাথে। উনি বলছেন যে আমাদের তখন নিয়ম ছিল দিনে 2 বেলা খাওয়া। কখনো আমরা 3 বেলার কথা কল্পনাও করিনি। সকালের বিষয়টা ছিল আমরা ফজরের আজান হওয়ার সময় মাঠে চলে যেতাম লাঙ্গল নিয়ে, এবং সূর্য ওঠার আধা ঘন্টা 1 ঘন্টা পরে আমরা সকালের খাবারটা খাইতাম মাঠে। এবং সারাদিন কাজ করে সন্ধ্যার আগে ঘরে ফিরে আমরা গোসল করে বেলা ডুবার আগে রাতের খাবারটা খেয়ে নিতাম। এবং বেলা ডুবার পরে সাধারণত আমরা আর জাগতাম না, শুয়ে পড়তাম। কারণ ওই যে সারাদিনের কঠোর পরিশ্রম, আবার ভোরে উঠতে হবে, ফলে এটা করতাম। আর যদি কখনো বাতি জ্বালানোর দরকার হতো তখন হলো উনি বললেন যে বোয়াল মাছের মতো কিছু বড় মাছের চর্বি পাওয়া যেত। ঠিক আছে। সেই চর্বি আমরা একটা শাড়ির মধ্যে বা মাটির পাত্রে আমরা জমা করে রাখতাম, এবং ওই চর্বিটা পচে এক ধরনের তেলের মতো জিনিস সৃষ্টি হতো। ওর মধ্যে একটা আমরা পুরনো কাপড় দিয়ে দিতাম, যেটাকে সলতে বলে। আমি আজকে প্রথম এটা জানলাম, কারণ হলো আমরা তো ডাঙ্গা অঞ্চলের মানুষ। হ্যাঁ, তো উনি বলছে এই সলতের মাথায় আগুন জ্বালালে এটা সারা রাত জ্বলতো, মাছের তেলের। আপনি ভাবেন, এখন থেকে 100 বছর আগের কথা। মানুষ কতটা এক্সপ্লোর করেছে, কতটা জানছে তার প্রকৃতিকে, তার আশপাশে, এবং তারা কতটা প্রকৃতি বান্ধব ছিল। সেই জায়গা থেকে আমরা সরতে সরতে আজকে এই যে প্রত্যেকের বাড়ি এক একটা ঔষধের ডিসপেন্সারি হয়ে গেছে। এবং আমাদের তো মেন ওষুধ খাওয়া তো মেনই এখন। হ্যাঁ, আপনি যে কোনো শিক্ষিত লোকের সাথে বসবেন, সে 101টা ঔষধের নাম জানে এবং গল্প শুরু করবে এটা দিয়ে। হ্যাঁ, এত সব রিপোর্ট। এটাও কিন্তু আমাদের মগজ ধুলাই। আপনি কি
এটা কমার্শিয়ালাইজেশনের প্রভাব। এটা তো মানে সেলিব্রেট করার চেষ্টা করি, এটা হলো বড় কথা। এবং শীতকাল নিয়ে বলবো যে আমরা সবারই শৈশবের শীতকাল, যৌবনের বা বৃদ্ধের শীতকাল এক হবে না, এক এক সময় এক এক রকম পরিবর্তন আসবে। তা আমরা যারা একটু আদি মানুষ, আমরা এখন যুবকদের সাথে পরিবর্তন, যুবকরা যেভাবে এটাকে সেলিব্রেট করে ওভাবে আমরাও একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করি। তবে সেই ৬০-৬০ দশক, ৭-এর দশক, ৮-এর দশক, সে সময়ের শীতকালীন যে আবহ যা কিছু এবং এখন যা কিছু, তার মধ্যে শীতটা আছে, কিন্তু শীতের সাথে অন্য অনুষঙ্গগুলোর পরিবর্তন হয়েছে, কোনো সন্দেহ নেই। তারপরেও শীত থাকুক, এবং শীতের মধ্যে আমরা সেই সুকান্তের কবিতা পড়ি, কিংবা আমরা জীবনানন্দ দাশ তার যে কবিতা সেটা, অথবা এগুলোর মধ্য দিয়েও আমরা জানতে পারবো যে অতীতের শীত কেমন ছিল। কবিগুরুর মধ্য দিয়েও এগুলো বোঝা যাবে, কোনো সন্দেহ নেই। রাইট। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের মতো শেষ করি। সবাইকে শীতের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। সবাইকে শীতের শুভেচ্ছা, সবাই ভালো থাকুন। হামিদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ।